সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। যে যেখানে আছেন, আমরা শুরু করতে যাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের দ্য ভিউজ অনুষ্ঠান। আজকে আমরা যে বিষয়টি নিয়েছি, 2025 সালে বৈধকরণের পথ। মানে নতুন এই যে ট্রাম্পের নতুন প্রেসিডেন্ট, নতুন অ্যাডমিনিস্ট্রেশন আসছে, তাতে অধীনে কিভাবে কি করা যায়, আপডেটগুলো কি হতে পারে, এগুলো নিয়ে আমরা আলাপ করব। বাট বেসিক্যালি 2025 সালটা কেমন যাবে আমাদের অভিবাসন নীতিতে, কিভাবে আমাদের এটা প্রভাব পড়বে, এবং যে প্রক্রিয়া এখন চলছে, আইসের যে একটা প্রকল্প চলছে বা একটা অ্যাকশন চলছে, সেগুলো বিষয়ে আমরা আলাপ করব। আর দর্শক যথারীতি আমাদের সঙ্গে আছেন অ্যাটর্নি রাঞ্জা বোস, গেহিন অ্যাসোসিয়েশনের একজন দক্ষ অ্যাটর্নি। আছেন আমাদের সঙ্গে নিকি রিয়াদ, যিনি ম্যানেজার আমাদের গেহিন অ্যাসোসিয়েশনের। দুজনকেই আজকে আমরা পেয়ে খুব ভালো লাগছে। আর অ্যাটর্নি রাঞ্জা বোস, আপনাকে তো অবশ্যই ধন্যবাদ দিব, এবং নিকি আপনাকেও একইভাবে, যেভাবে আপনি আমাদেরকে সহযোগিতা করেন প্রতিটা অনুষ্ঠানে, আপনাদেরকে ধন্যবাদ। আর দর্শক যারা আমাদের সঙ্গে এখন যুক্ত হয়েছেন ফেসবুকে বা যুক্ত হয়েছেন বা হবেন, তাদের জন্য শুভেচ্ছা। আর যারা সরাসরি আমাদের সঙ্গে সম্পৃক্ত হতে চান, তাদের জন্য রইল স্ক্রিনে যে নাম্বারটি থাকে 6463079828, এই নাম্বারে আপনারা অবশ্যই আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হতে পারেন। তবে আপনাদের প্রশ্নগুলো ক্লিয়ার রাখবেন, পিছনে যেন কোনো নয়েজ না থাকে, আমাদের উত্তর দিতে সুবিধা হয়। আর আমাদের যারা দর্শক বিভিন্ন বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন প্রান্ত থেকে আপনারা যুক্ত হবেন, তাদের জন্য রইল শুভেচ্ছা। তো আমরা বিলম্ব করব না। অ্যাটর্নি রাঞ্জা, আপনার জন্য যে আজকে যে আশা করছি আমরা, যে আপনি আমাদের কিছু তথ্য দিবেন এই 2025 এই বছরটা কেমন যাবে, অভিবাসনদের যারা অভিবাসীরা আছেন, অভিবাসীরা আছেন বা এবং যারা অবৈধ অবস্থায় আছেন, তাদের কি করণীয়। এবং আমরা জানি যে গত কয়েকটা এপিসোডে আমরা এইগুলো নিয়ে অনেক আলাপ করেছি। আইস এর যে বিষয়টা ছিল সেটা নিয়েও আমরা আলাপ করেছি। ডোনাল্ড ট্রাম্প ভেরি অ্যাগ্রেসিভ, ডিপোর্টেশন হচ্ছে, আমরা দেখছি খবর পেপার, বিভিন্ন নিউজ মিডিয়াতে। তো এই বিষয়গুলা এখন যে পাথওয়েজ যেটা হবে এই 2025 সালের জন্য, আমরা কি কি মানে আশার উদ্দীপনা কি দেখতে পারি, সেটা নিয়ে কিছু কি বলবেন? তো এখনো পাথ লটা চেঞ্জ করার টাইম আসেনি, ইটস টু আর্লি। তো ল ইটসেলফ এত তাড়াতাড়ি চেঞ্জ করা যায় না। তো পাথওয়ে, নতুন পাথওয়ে কি আসতে পারে, আগে যে পাথওয়ে ছিল যে সেইগুলো কি বন্ধ হতে পারে, ওইটা এখনো কিছু বলা যাবে না। বাট আদার দেন দ্যাট, আপনি যেরকম বললেন কি আইসের থেকে অনেক ডিপোর্টেশন, অনেক এগ্রেসিভলি ওরা এনফোর্স করছে ডিপোর্টেশন, ওইটা নিশ্চয়ই হচ্ছে। আর ইনফ্যাক্ট আমরা গেহিয়ান অ্যাসোসিয়েটসে আমাদের ভীষণ মনিটর করছি, কেননা আমাদের কটা ক্লায়েন্ট আছে যাদের এফেক্ট হতে পারে ডিপোর্টেশন থেকে। তো আমরা ইনফ্যাক্ট বলছি মানে যাদেরই ডিপোর্টেশন অর্ডার আছে, আপনি ভীষণ কেয়ারফুল থাকুন, আর আপনাকে হয়তো ওরা উঠিয়ে নিতে পারে। অ্যাজ ফর নাও ডিপোর্টেশন হচ্ছে, মানে ওরা র্যাম্প আপ করে দিচ্ছে আর কি। কি ওর যতইগুলো, মানে আই থিঙ্ক ইউএসএ তে অ্যাবাউট 2 মিলিয়ন এখন অ্যাক্টিভ ডিপোর্টেশন অর্ডার আছে। তো ওইগুলো ওরা এখন এনফোর্স করছে। আর একটা জিনিস আমি আপডেট এখন রিসেন্ট বলতে পারবো, আর এটা আমরা অ্যাকচুয়ালি গেহিয়ান অ্যাসোসিয়েটস এ অনেক ইন্টারনাল ডিসকাশন হয়েছে। ডোনাল্ড ট্রাম্প রিসেন্টলি অনেক ইমিগ্রেশন জাজকে ফায়ার করে দিয়েছে, স্পেশালি ইমিগ্রেশন জাজ যারা আগে ইমিগ্রেশন লয়ার ছিল, যা বা ইমিগ্রেন্টদের যে রাইট ওইগুলোর জন্য যেরকম যেই জাজগুলো আগে লড়েছে ফর ইমিগ্রেন্ট রাইটস, তাদের ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে ফায়ার করে দিয়েছে। আর আম, এটা আমাদের ভিউয়ার্স এর জন্য কেন রেলেভেন্ট আমি বলবো, কেননা আমাদের এখন ইমিগ্রেশন কোর্টে ব্যাকলগ হচ্ছে 3.5 মিলিয়ন কেসেস। 3.5 মিলিয়ন কেসেস এর ব্যাকলগ আছে। তার ওপর এই অ্যাডমিনিস্ট্রেশন কতগুলো ইমিগ্রেশন জাজকে ফায়ার করে দিয়েছে। মানে কোর্ট সিস্টেমে অলরেডি এত স্টাফিং এর ইস্যু ছিল, এনাফ জাজ ছিল না, এনাফ স্টাফ ছিল না। আর
সেরকম অবস্থায় 3.5 মিলিয়ন কেসেস ব্যাকলগ ছিল। তো এখন যখন এতগুলো ইমিগ্রেশন জাজকে ফায়ার করে দিচ্ছে কেননা ওদের পলিটিক্যাল ভিউজ এই অ্যাডমিনিস্ট্রেশন লাইক করে না, তো আমি আমি বলতে পারবো আমাদের দর্শককে, আপনি যদি ওয়েট করছেন আপনার কোর্টের হিয়ারিং আসবে, আপনি হয়তো ওই ওয়েটটা হয়তো আরো লম্বা হতে পারে কেননা স্টাফ নেই কোর্টে। ধন্যবাদ অ্যাটর্নি রাঞ্জা। খুবই স্পর্শকাতর কিছু বললেন, সেটা হচ্ছে যে অলরেডি আপনি বলেছেন যে 3.5 মিলিয়ন ফাইলস আর পেন্ডিং, এগুলা এগোচ্ছে না। তার উপরে যারা জাজেস ইমিগ্রেশনের ছিলেন, মেবি তাদের পলিটিক্যাল ভিউ যেটা বললেন আপনি ডিফারেন্ট হতে পারে, তাই বলে তাদেরকে ফায়ার করে দেওয়া হয়েছে। তাহলে তো এখন তো আরও আমরা জেট লাগে পরে যাব, আরও আমরা পিছিয়ে যাব। তো আনলেস অ্যান্ড আনটিল আমরা যদি নতুন হায়ারিং না হয় তাহলে তো এগুলো অনেক পিছনে পড়ে যাবে। অ্যাটর্নি রাঞ্জার সঙ্গে আমি কথা বলছি আবারও, আমি নিকির কাছে যাব। নিকি, আপনি তো প্রতিনিয়ত এটা নিয়ে ডিল করছেন এবং আপনার কাছে প্রচুর লোকজন আসতেছে আপনাদের অফিসে, গেহিন অ্যাসোসিয়েটসে। আপনি এটা সম্বন্ধে কি মানে কতটুকু আপডেট বা কি অবস্থা, মানে ভিতরের অবস্থাটা কি বুঝছেন, ভাইবটা কিরকম? অ্যাটর্নি রঞ্জা যেমন বললেন, আসলে দুঃখজনকভাবে যারা যে সমস্ত জাজ মানুষের আমেরিকায় হিউম্যান রাইটস, ইমিগ্রেশন রাইটস নিয়ে যারা কাজ করতেন, যারা সবসময় পক্ষে থাকতেন, সেই ধরনের মেন্টালিটির অনেক জাজকে ট্রাম্প প্রশাসন আসলে বাদ দিয়ে দিয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে পুরো সিস্টেমটাই আসলে খুব টাইট হয়ে যাচ্ছে। যে সমস্ত জাজের আমরা দেখতাম যে অনেক সাকসেস রেট ছিল, তাদেরকেই বাদ দিচ্ছে। তার মানে আসলেই খবরটা খুব ভালো না। এই প্রশাসনে এসে আসলে সবকিছুই খুব কিছু টাইট করে দিচ্ছে। আর এমনিতেই এত স্লো ছিল, এত ব্যাকলগ ছিল, 3.5 মিলিয়ন পিপল অ্যাসাইলামে অ্যাপ্লাই করা আছে, এত স্লো ছিল। তার উপরে যদি সেই সমস্ত জাজদেরকেও ওনারা বাদ দিয়ে দেন, তাহলে আপনারা বুঝতে পাচ্ছেন যে কত কি পরিমাণ দেরি হতে পারে। তো সেই ক্ষেত্রে আসলে গেহিয়ান অ্যাসোসিয়েট থেকে আমাদের আপনাদের প্রতি উপদেশ থাকবে যে আপনারা মানে হিয়ারিং এর জন্য অপেক্ষা করবেন না, আপনারা দৈনন্দিন জীবন চালিয়ে যান। আপনাদের আশা করি যারা যারা অ্যাপ্লাই করেছেন আগে, তাদের সবার ওয়ার্ক পারমিট আছে, সোশ্যাল সিকিউরিটি কার্ড আছে, তো আপনারা কাজ চালিয়ে যান। কারণ অ্যাসাইলামে থাকলে আপনারা কিন্তু একটা স্ট্যাটাস আছে, আপনাদেরকে কিন্তু আইস এসেই উঠিয়ে নিয়ে যেতে পারবে না, কারণ আপনার একটা রাইটস আছে, আপনার কেস আর চলছে কোর্টে অথবা ইমিগ্রেশনে। সো আপনি একটা পন্থার মধ্যে আছেন। সো আপনি হিয়ারিং এর জন্য অপেক্ষা না করে দৈনন্দিন জীবনটা চালিয়ে যান, কারণ অপেক্ষা করলেই কিন্তু সময় আর এগোতে চায় না। সো অপেক্ষা করবেন না, আপনার লাইফ এনজয় করতে থাকুন ইনশাআল্লাহ। যদি ধন্যবাদ। আপনি অনেক ইন্সপায়ার করছেন আমাদের যারা ব্যাকলগে আছেন। আসলে আমরা চাচ্ছি যে ওনাদেরকে একটা সুখবর দিব, কিন্তু কোনোভাবেই আমরা সুখবর এই মুহূর্তে দিতে পারছি না বলে আমরা দুঃখিত। কিন্তু যেটা বললেন আপনারা যে অ্যাটর্নি রাঞ্জা 3.5 মিলিয়ন শুধু অ্যাসাইলাম কেসে, তাহলে বাকিদের কি অবস্থা হবে? 3.5 মিলিয়ন কোর্ট কেস, সেটা মোস্টলি অ্যাসাইলাম হয়। আচ্ছা আচ্ছা, Nikki is right, mostly asylum হয়, but 3.5 মিলিয়ন কেস আছে যারা কোর্টে আছে। জি। This doesn't necessarily mean only 3.5 মিলিয়ন পিপল, কেননা একটা কেসে মাল্টিপল জন হতে পারে, একটা জি। পুরো ফ্যামিলি, 4 জনের ফ্যামিলি একটা জি কেস। জি জি জি, থ্যাংক ইউ থ্যাংক So ইউ। it is much more than 3.5 million people. Yeah, it is a comprehensive. I mean, all the family, we include the family members too. হ্যাঁ, অবশ্যই, ইনক্লুডিং অবশ্যই। ফ্যামিলিজ। তো জি, জি। এরকম একটা হিউজ ব্যাকলগ, মানে মিলিয়নস এন্ড মিলিয়নস অফ কেসেস, ইট ইজ রিয়েলি ইনকম্প্রিহেন্সিবল। এই ব্যাকলগটা কিরকম করে ওভারকাম করা যাবে? জি, আচ্ছা, আমি আমাদের কাছে দুজন অলরেডি অনেক ফোন চলে আসছে, ফোনে যাচ্ছে। আমরা একটা প্রশ্ন আমার খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে, এই জন্য আমি ফেসবুক থেকে পিক আপ করছি। মোহাম্মদ আব্দুর রকিব, উনি বলছেন জজ বাদ দিয়ে দিয়েছে, বুঝলাম, কিন্তু এখন তো নতুন করে আগের মতো বর্ডার ক্রস করে কেউ ঢুকছে না, তাতে তো ব্যাকলগ কমার কথা। ব্যাকলগ তবেই কমবে যখন জাজরা কেস নেবে আর সলভ করবে আর ডিসিশন নেবে কেসের জন্য। বাট ফর দ্যাট স্টাফ দরকার। স্টাফ অলরেডি আন্ডার স্টাফ ছিল ইমিগ্রেশন, ইভেন ডিউরিং দ্য বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন।
মানে আন্ডারস্টাফড ইমিগ্রেশন কোর্ট ছিল, আর ইনফ্যাক্ট অনেক জাজের পজিশন এমটি ছিল। আহ, সেই অবস্থায় 3.5 মিলিয়ন। রাইট এখন আরো স্টাফ কমে গেছে, তো এই ব্যাকলগটা কমবে না, বাড়তেই পারে। থ্যাংক ইউ। আশা করি আব্দুর রকিব সাহেব আপনার উত্তর পেয়েছেন। আয়োজন করেছেন সুমন হোসেন। এনি আপডেট ফ্রম I-130 ক্যাটাগরি F2A? এনি আপডেট অন F2A I-130? নো আপডেট। আপনি যদি আপডেট চান, আপনি ভিসা বুলেটিন টাইপ করুন গুগলে। ইনফ্যাক্ট আই থিঙ্ক কটা ডেট আগে একটু বাড়ছে। আর আই এম নট শিওর এটা কেন না, বিকজ দ্য নিউ অ্যাডমিনিস্ট্রেশন তাড়াতাড়ি প্রসেস করছে এগুলো। বাট ডেফিনেটলি আমি দেখেছি লাস্ট 1 মান্থে কটা অনেকগুলো ক্যাটাগরি ডেটটা আগে বেড়েছে। তো আপনি ওই গুগলে গিয়ে ভিসা বুলেটিন চেক করুন, আপনি আপডেট পেয়ে যাবেন। আর রাঞ্জা, আমার কাছে ব্যক্তিগতভাবে কিছু প্রশ্ন আসছে। আমি আজকে টক শোর আগে অনেকে আমাকে ফোন করেছেন। অনেকে জানতে চাচ্ছেন যারা যাদের ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে অ্যাসাইলামের জন্য, যারা ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছেন, অনেকের আমি জানি, ওরা আমাকে বলেছে ওনাদের আগামীকালকেও ফিঙ্গার ডেট আছে, পরে ওনার ছেলে আছে, মেয়ের আছে, ফ্যামিলি মেম্বারদের একই দিন একই জনের ডেট পড়েছে। এই যে ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছে এখন অ্যাসাইলামগুলো, এগুলোও তো আপনার মনে করেন যে এই ওই 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 আপনার লেন্দি প্রসেস চলে যাবে, তাই না? হ্যাঁ, ওভারঅল স্টাফিং শর্টেজ আছে, বাট লিস্ট নর্মাল স্টাফিং শর্টেজ দিয়ে লিস্ট জিনিস আগে বাড়ানো যায়। জাজকেই ফায়ার করে দিলে কেসগুলোকে ডিসাইড করবে। জি। বাট ডেফিনেটলি সব জিনিসেই এখন ডিলে হতে পারে, জি। ইনক্লুডিং ফিঙ্গারপ্রিন্টস, আর ইনক্লুডিং চেক ইন, ইআরও চেক ইন, সব জিনিসে ডিলে হতে পারে। জি জি জি, ধন্যবাদ। আমরা একটু দর্শকের দিকে যাচ্ছি। দর্শক কে আছেন? ফোন কলে নাম বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি যে মিশিগান থেকে বলছিলাম। আমার জি। নাম মাহবুব। জি মাহবুব ভাই। ফার্স্ট অফ অল আই উড লাইক টু সে আই লাভ ইউ অল। আই লাভ ইউ টু TVN24 নিউজ। থ্যাংক ইউ ভেরি মাচ। ইউ আর রেন্ডারিং এ গ্রেট জব ফর আস। থ্যাংক ইউ। আমার একটা কোয়েশ্চন ছিল যে ফার্স্ট হইল গিয়ে আমি এবং আমার ওয়াইফ অ্যাসাইলাম ক্লেম করি জি। নভেম্বরে। হ্যাঁ, জি। এখন আমরা যদি আমাদের ওয়ার্ক পারমিট এখনো আসে নাই, এখন আমরা যদি যে কি বলে ওই যে উইদাউট স্যালারি যদি কোনো জায়গায় এমনি যদি কাজ করি, মানে ভলেন্টারি, তাইলে কি কোনো প্রবলেম হবে? 1 নাম্বার। আর 2 নম্বর কোয়েশ্চেন হইল গিয়ে ওয়ার্ক পারমিট কি ভাই এখন মানে ডিলে করতে পারেনি না আরো মানে টাইমলি দিয়ে দিবে? আর এখন মানে অ্যাসাইলামের অ্যাকসেপ্টেন্সের ডেটটা কি রকম? জি। এই তিনটা কোয়েশ্চেন। জি, থ্যাংক ইউ। নিকি, রঞ্জা দুজনেই বুঝতে পেরেছেন আশা করি। তারপরেও নিকি সুন্দর করে গুছিয়ে বলে। নিকি, এই প্রশ্নগুলো খুবই একটু গুছিয়ে বলেন আমাকে। আপনার মিউট করা। সরি, ওনার প্রশ্নটা হচ্ছে উনি নভেম্বরে অ্যাসাইলামে অ্যাপ্লাই করেছেন, তো উনি তো এখনো ওয়ার্ক পারমিট পাননি। ওনার একটা প্রশ্ন হচ্ছে ওয়ার্ক পারমিট পেতে কি আগের মতোই সময়ে অ্যাপ্লাই করা যাবে কিনা, যেটা যেমন 5.5 মাস অথবা 180 দিনে আসতো, সেটা কি এখনো 180 দিনে আসবে কিনা। আর আরেকটা প্রশ্ন হচ্ছে যতদিন পর্যন্ত ওনার ওয়ার্ক পারমিট না হয় ততদিন কি উনি কোনোখানে ভলান্টারিলি কোনো কাজ করতে পারবেন কিনা। এটা ওনার দুটো প্রশ্ন। আচ্ছা, তো ফার্স্টে আমি আপনি জিজ্ঞেস করলেন কি আপনার ভলেন্টারি কাজ করা যায় না কিনা। হ্যাঁ, ইউ ক্যান ভলেন্টিয়ার, আপনি যেখানে চান আপনি ভলেন্টিয়ার করতে পারেন, বাট কোনো উইদাউট এনি কম্পেনসেশন। ইট হ্যাজ টু বি আ ট্রু ভলেন্টিয়ার জব। নো ক্যাশ পেমেন্ট, নাথিং। ক্যাশে কাজ করা উইদাউট অথরাইজেশন ইউএসএ তে ইলিগাল। তো আপনি উইদাউট কম্পেনসেশন ডেফিনেটলি পিওর যদি ভলেন্টারি কাজ হয় তাহলে আপনি সেটা করতে পারেন। অ্যাজ ফর ওয়ার্ক পারমিট, এখনো ওয়ার্ক পারমিটের অ্যাকচুয়ালি লটা চেঞ্জ হয়নি। এখনো 180 ডেজ ওয়েট করতে হবে। আপনি 180 ডেজ পরেই আপনি এলিজিবল হবে। যেটা আরো একটু টাইম নিতে পারে সেটা হচ্ছে আপনার প্রসেসিং। 150 ডেজ এর পরে আপনি আপনার ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশনটা দিতে পারেন, বাট ইউ ওয়ন্ট বি এলিজিবল ফর ইট আনটিল 180 ডেজ। এখন ইউজুয়ালি ওয়ার্ক পারমিট এটলিস্ট 4-5 মাস লাগে আসতে। ওই প্রসেসিং টাইমটা বেড়ে যেতে পারে ডেফিনেটলি। জি, ধন্যবাদ। পরবর্তী কলার কে আছেন? নাম বলে প্রশ্ন করুন প্লিজ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।
জি ভাইয়া, আমার একটু ভিসা সম্পর্কে প্রশ্ন ছিল, B1 B2 ভিসার। জি যে আমার ছেলে, সে বাংলা, একে আমি একদিন ফোন করেছিলাম, 2 দিন যাই বা হোক, DS 160 ফর্মের 20 জানুয়ারি ওরা ফর্ম ফিল আপ করেছিল, 4টা কনফার্মেশন পেয়েছে, বারকোড, ID বারকোডও প্রিন্ট করেছে, কিন্তু টাকা জমা দেয়নি। এই কারণে আমি আবার দেখেছিলাম যে 8 তারিখে হয়তো আবার কি একটা নতুন সংশোধন, এই জন্য টাকা জমা দেয়নি। জি বলেন বলেন। আচ্ছা, তারপর এখন প্রশ্ন হলো নতুন করে যে 8ই ফেব্রুয়ারি যে নতুন যেটা আর কি হয়েছে, ওর এগেনস্টে মানে টাকা ফিল আপ করে ওইটাই ফিল আপ করতে হবে, নাকি আগে যেটা 20 জানুয়ারি ফিল আপ করছিল ওইটার এগেনস্টে টাকা জমা দিলে ও ভিসা মানে মানে ভিসা ফি জমা দিতে পারবে কিনা, এটা প্রশ্ন একটা। আরেকটা হচ্ছে আমার ছেলে প্রথমবার সে জাপানে যখন ছিল তখন আমি বলছিলাম যে ও এসেছিল এদেশে, 5 বছরের ভিসা পেয়ে চলে গেছে, আবার মাত্র 22 দিন থেকে এসে চলে গেছে, আর আসেনি। তো আমার ছেলে এবং তার ওয়াইফ এবং 2 বাচ্চা সহ পরে ওদের 3 জনকে, ছেলে বউ আর মানে ছেলে না, ছেলের বউ আর 2 মেয়ে, ওর 2 মেয়ে, ওদেরকে ভিসার জন্য দাঁড় করেছিল, কিন্তু ওদেরকে ভিসা দেয়নি। এখন তার প্রশ্ন হলো যে এখন যদি ওদেরকে নিয়ে ও দাঁড়ায়, তাহলে কি ওদেরকে ভিসা দিবে কি, এইরকম একটা কিছু ও সন্দেহ করতেছে যে দিবে কিনা, এরকম আর কি। জি তো এরকম এই ঠিক আছে। প্রশ্নটা আপনার আমার আপনার 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 আপু, আপনার প্রশ্নের 2টা ভাগ। হ্যাঁ ঠিক আছে, স্টেপ বাই স্টেপ যাই। নিকি, প্রথম পার্টটা তো আপনি বুঝতে পারছেন, দ্বিতীয় পার্ট কারণ রান্নার জন্য সুবিধা হবে। জি থাকেন, আমি আসলে আপনি একটু লাইনে থাকেন, কারণ আমাদের প্রশ্নটা কিন্তু ক্লিয়ার না। আপনি একটা প্রশ্ন করেছেন যে ঢাকায় B2 ভিসার জন্য টাকা জমা নেয়নি, কিন্তু পাসপোর্ট জমা নিয়েছে। আপনি এখন টাকা জমা দেয়নি না, আমি বলি টাকা জমা দেয়নি এখনো। সে জানুয়ারিতে ফর্ম ফিল আপ করছে এবং সেখান থেকে বারকোডও প্রিন্ট করছে, বাট সে টাকা জমা দেয়নি। আচ্ছা, কারণ আবার 8ই ফেব্রুয়ারি থেকে কি জানি একটা নতুন আসছিল, ওইটা কথা ভাবছিলেন। আচ্ছা, উনি আসলে জানতে চাচ্ছেন, উনি তো অনলাইনেই করছেন, অনলাইনে উনি ফর্ম ফিল আপ করেছেন DS 160, কিন্তু উনি এখনো টাকা জমা দেননি। উনি কি এখন টাকা জমা দিতে পারবেন? এটা একটা প্রশ্ন। আর আপনি আরেকটা প্রশ্ন করেছেন, জাপান থেকে আপনার ছেলের বউ এবং 2 বাচ্চা সহ হয়তো আসতে চাচ্ছে, কিন্তু আপনার প্রশ্নটা না, হ্যাঁ ক্লিয়ার না। যখন ফার্স্ট টাইম আমার ছেলে ভিসা পেয়েছে, তখন সে জাপানে পড়াশোনা করতো, তখন সে একাই দাঁড়াইছিল, একাই দাঁড়ার সাথে সাথে ওকে ভিসা দিয়ে দিচ্ছে। ছেলে এবং তার 2 মেয়ে, ওদেরকে তখন নেয়নি সঙ্গে। হ্যাঁ, নেক্সট টাইমে যখন সে আবার ওদের 3 জনকে দাঁড় করাইছে, তখন তাদেরকে ডিনাই করছে। এখন ওর প্রশ্ন হলো যে নতুন নিয়মের যে ডিনাই DS 60 ফর্মে, অর্থাৎ ইতিপূর্বে যে রিফিউজ হয়েছে, হ্যাঁ, এতে কি ওই এখন এই ফর্মটা কি নতুন করে ফিল আপ করে আবার ভিসার জন্য দাঁড়াইতে হবে? আচ্ছা, বুঝেছি। আচ্ছা, আপনার প্রশ্নটা হচ্ছে, হ্যাঁ, প্রথমটা তো বুঝে গেছি, আপনি এখন টাকা জমা দিবেন কিনা, অনলাইন থেকে প্রিন্ট করেছেন, ফর্ম ফিল আপ করেছেন, অনলাইনে টাকা জমা দিবেন কিনা, এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন, জাপান থেকে ওনার ছেলে আগে একবার মাল্টিপল এন্ট্রি ভিসা পেয়েছেন, আমেরিকায় এসেছেন, 22 দিন ছিলেন, এখন ওনার বউ এবং বাচ্চা ভিসার জন্য দাঁড়িয়েছে, কিন্তু ডিনাই করে দিচ্ছে। এবার 4 জনেই ইতিপূর্বে, আজকে 3 বছর আগে করে দিয়েছে। রাইট, না 4 জনের ডিনাই করেনি, 4 জনের জন্য নতুন করে আবার ওরা একসঙ্গে দাঁড়াবে আর কি, দাঁড়াইতে চাচ্ছে। ঠিক আছে নিকি, আপনাকে আমি ক্লিয়ার করে দিই। উনি একবার দাঁড়িয়েছিলেন ওনার বাচ্চাদেরকে নিয়ে, ওই সময় ওরা বাচ্চাদেরকে দেয় নাই, ডিনাই করেছে। এখন চিন্তা করছে উনি যেখানে আবার দাঁড়ায়, তাতে কি কোনো সমস্যা হবে কিনা। ক্লিয়ার? ঠিক আছে, আমি ফার্স্ট
ফার্স্ট এক্সাক্ট কোয়েশ্চেনটা আমার মনে হচ্ছে আপনার কি আপনি ডিএস 160 তে যখন আপনি সাবমিট করেছেন আপনি ফার্স্টে ফাইলিং ফিটা দেননি। জি আপনার কোয়েশ্চেন হচ্ছে এখন ক্যান ইউ ডু দ্য ফাইলিং ফি? আনফরচুনেটলি ইউ হ্যাভ টু সাবমিট দ্য ফাইলিং ফি উইথ ওই দ্য ফর্ম। এগেনস্টে সে ভিসা টাকা জমা দিতে পারবে কিনা, প্রশ্ন এটা। হ্যাঁ, আনফরচুনেটলি আপনি রুলটা হচ্ছে ডিএস 160 আপনি যখন ফিল আউট করবেন তখনই আপনাকে ফাইলিং ফিটা দিতে হবে। আপনার লাইকলি আপনার এটা ডিনাই হয়ে যেতে পারে। যদি ডিনাই হয় Okay. আপনি রিসাবমিট করতে পারেন। ওকে, ঠিক আছে? হ্যাঁ। আর সেকেন্ড আপনার কোয়েশ্চেন হয়েছে কি আপনার অলরেডি ফ্যামিলির একবার ভিজিট ভিসা ডিনাই হয়ে গেছে, ওরা আর একবার দাঁড়াতে পারে না কিনা? নিশ্চয়ই দাঁড়াতে পারে, বাট দের ইজ এ বিগ চান্স কি আবার ডিনাই হয়ে যায়। হয়তো এইবার ওরা দেখছে কি আপনি এখানে আছেন, তো ওরা দেখছেন কি ওদের আপনার ওদের ইমিগ্রেন্ট ইন্টেন্ট হতে পারে, কেননা কেউ ক্লোজ ফ্যামিলি মেম্বার এখানে আছে। আপনি কি ফাইল করেছেন আপনার ছেলের জন্য? ওকে, উনি লাইনে নাই, ঠিক আছে। ও আচ্ছা। ওনাকে আনসারটা দেওয়া হয়েছে, সেটা হলো আপু নিকি, সেটা হচ্ছে যে উনি আবার অ্যাপ্লাই করতে চায় বা আবার তোমার বাচ্চাদেরকে নিয়ে উঠতে চায় এমবেসিতে, তাতে কি ওই যে একবার যে আগে রিফিউজ হয়েছিল সেটা কি কোনো সমস্যা হবে কিনা? তো অ্যাটর্নি রাঞ্জা বলেছেন যে আপনি দাঁড়াতে পারেন, কিন্তু ওটা তো হিস্ট্রি বা সবকিছু মিলে ওরা জাজ করবে, সেটাই উনি বললেন। অ্যাটর্নি রঞ্জা আসলে আপনি কি যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে যতবারই রিফিউজ হোক আপনি ততবারই, মানে 3বার রিফিউজ হোক 4বারে আবার দাঁড়াতে পারেন, সেটাতে কোনো বাধা নেই। কিন্তু যেহেতু আপনি আপনি এখানে আছেন, ওরা কিন্তু ইন্টেনশনটা দেখে। একজন যখন ভিসার জন্য দাঁড়ায়, ট্যুরিস্ট ভিসার জন্য, ওরা ইন্টেনশনটা দেখে সে কি আসলেই ওখানে ভিজিটের জন্য যাচ্ছে নাকি ওখানে তার থেকে যাওয়ার একটা ইন্টেনশন আছে। তো যেহেতু আপনি এখানে, ওরা এটা চিন্তা করতে পারে যে ছেলে হিসাবে মায়ের কাছে যখন যাচ্ছে, মা হয়তো অ্যাপ্লাই করেছে অথবা করবে, ছেলে হয়তো ওখানে গিয়ে থেকে যেতে পারে। এই ইন্টেনশনটা যদি আপনার ছেলে ভাঙিয়ে দিতে পারে যে না আমরা আবার জাপানে ব্যাক করব, তাহলে উনি ভিসাটা পাবেন। এটাই মেইন কথা। জি, ধন্যবাদ। হ্যাঁ, পরবর্তী কলার কে আছেন, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, জি, হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি মামুন বলছি নিউ জার্সি থেকে। আমার দুটি প্রশ্ন। আমার প্রশ্নটা হচ্ছে অ্যাসাইলাম কেস নিয়ে। জি আমার সামহাও আমার অ্যাটর্নির সাথে একটু ঝগড়া করে, আমি অ্যাটর্নিটা গেছে কালকে, আমার অ্যাটর্নি আমার কেস খেলবে না। সো এর জন্য আমার ফাইনাল হিয়ারিং হচ্ছে যে 24 ফেব্রুয়ারি 24। সো এখন আমার অ্যাটর্নি নাই। আমি কয়েকজন অ্যাটর্নির সাথে কন্ট্যাক্ট করেছিলাম। তো ওনারা বলছেন, আমাকে একটা সাজেশন দিয়েছে যে সরাসরি কোর্টে যাওয়ার জন্য, অ্যাটেন্ড হওয়ার জন্য এবং ডেট চাওয়ার জন্য, যে আমার অ্যাটর্নি সামহাও সে আমার সাথে কাজ করবে না, সো তুমি আমাকে ডেট দাও। এটা কি সঠিক হবে আমার যাওয়াটা, মানে উইদাউট অ্যাটর্নি ছাড়া আমি কি কোর্টে যাব? এন্ড সেকেন্ড প্রশ্ন হচ্ছে, আমি এখানে এই বর্ডার দিয়ে এসেছি এবং আমি বিয়েও করেছি, আমার একটা বাচ্চাও আছে। তো আমার ওয়াইফ গ্রিন কার্ড হোল্ডার। আমি লাস্ট ইয়ার আমি এই ম্যারেজ কেস ফাইল করেছি I-130, স্টিল ইজ পেন্ডিং। আমি কি এই ক্যাটাগরিটা চেঞ্জ করা কি সম্ভব? এই দুটি প্রশ্ন একটু যদি আমাকে সুন্দর করে বলে দেন, আমি অনেক উপকৃত হব। থ্যাংক ইউ। ধন্যবাদ। নিকি, আপনি হ্যাঁ, ক্লিয়ার? ওনার প্রশ্নটা হচ্ছে উনি অ্যাসাইলামে অ্যাপ্লাই করা আছে, ওনার সামনের 24-তে ওনার হয়তো বা ফাইনাল হিয়ারিং, আমি শিওর না। তো এই মুহূর্তে ওনার অ্যাটর্নির সাথে কিছু একটা বনিবনা না হওয়াতে অ্যাটর্নি আর ওনার সাথে যাচ্ছে না। তো অ্যাটর্নি ওনাকে বলে দিয়েছেন একা একা যেতে। উনি জানতে চাচ্ছেন একা একা যাওয়াটা ওনার ঠিক হবে কিনা। আরেকটা প্রশ্ন উনি জানতে চাচ্ছেন, উনি বর্ডার ক্রস করে এসেছিলেন এবং ইন দ্য মিন টাইম একজন গ্রিন কার্ড হোল্ডারকে বিয়ে করেছেন, I-130ও ফাইল করা আছে। এখন উনি জানতে চাচ্ছেন যে I-130তে উনি এটা চেঞ্জ করে নিতে পারবেন কিনা অ্যাসাইলাম থেকে, এটা ওনার প্রশ্ন। আচ্ছা, জি আমি ফার্স্টে আপনার ফার্স্ট কোয়েশ্চেনটা আনসার করি। তো স্যার, আপনার অ্যাকচুয়ালি অ্যাটর্নি আপনাকে হঠাৎ বলে দিল আমি কাজ করব না, আর আপনাকে বলল একা চলে যেতে। অ্যাটর্নিটাকে কিন্তু
পারমিশন নিতে হবে উইথড্র করার জন্য কোর্ট থেকে। তো ওদের একটা মোশন সাবমিট করতে হয় জাজকে বলার জন্য কি প্লিজ আমি এই এই ক্লায়েন্টের জন্য আর কাজ করতে চাই না, আপনি আমায় বাধা দিয়ে দিন, মানে ছেড়ে দিন এই কেস থেকে। আর জাজ যদি বলে হ্যাঁ আমি ছেড়ে দিচ্ছি আপনাকে, তখনই কিন্তু অ্যাটর্নি পুরো উইথড্র করতে পারে আপনার কেস থেকে। কিন্তু যাই হোক, অ্যাটর্নি উইথড্র করুক না করুক, আপনাকে যাই বলুক, আপনি প্লিজ ইমিগ্রেশন কোর্টে যান, আর আপনি প্লিজ একটা হিয়ারিংও মিস করবেন না। কেননা আপনি যদি না যান অ্যাটর্নি নিয়ে, অ্যাটর্নি ছাড়া আপনি যদি ইমিগ্রেশন হিয়ারিং আপনি যদি মিস করে ফেলেন, কিন্তু আপনার কিন্তু রিমুভাল অর্ডার চলে আসবে, আর সেটাকে কিন্তু রিভার্স করা ভীষণ ডিফিকাল্ট, ইজি না। তো যাই হোক, আমি আপনাকে এ করে বলছি আপনি প্লিজ যান আপনি ইমিগ্রেশন হিয়ারিং এ। জি। আর নিকি, সেকেন্ড কোয়েশ্চেনটা কি ছিল? ওনার গ্রিন কার্ড ওয়াইফ স্পাউস ওনার জন্য অ্যাপ্লাই করেছেন I-130, সেখানে উনি ট্রান্সফার করতে পারবেন কিনা হ্যাঁ। পরবর্তীতে হ্যাঁ অ্যাসাইলাম থেকে? হ্যাঁ, তো there is nothing called transfer. ট্রান্সফার করা যায় না, শুধু আপনার এখন হচ্ছে কি আপনার দুটো পাথওয়ে আছে। কিন্তু স্যার আমি আপনাকে বলবো, আপনার ওয়াইফ গ্রিন কার্ড হোল্ডার, ইউএস সিটিজেন না, আর আপনি বর্ডার হপ করে এসছেন, আর আপনি আউট অফ স্ট্যাটাস। আপনার জন্য এই পাথওয়ে দিয়ে অ্যাডজাস্ট করা হয়তো নট ভেরি ইজি। আমি আপনাকে বলবো আপনি প্লিজ একটা ইমিগ্রেশন লয়ারের সাথে কথা বলুন, কেননা আপনার কেসটা একটু কমপ্লেক্স। কিন্তু বাট টু আনসার ইয়োর কোয়েশ্চেন, ট্রান্সফার করা যায় না। আপনি আপনার কোর্টের কেসটা বন্ধ করতে পারেন, বন্ধ করে তারপর আপনি আপনার ওয়াইফের থ্রু I-130 তারপর গ্রিন কার্ড পেতে পারেন। কিন্তু अगेन আমি বলছি আপনার কেসটা একটু কমপ্লিকেটেড। আপনার ওয়াইফ নট এ ইউএস সিটিজেন, আর প্লাস আপনি বর্ডার হপ করে এসছেন। তো আপনি প্লিজ একবার একটু ইমিগ্রেশন লয়ারের সাথে কথা বলুন এটা ব্যাপারে। ধন্যবাদ, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। প্রচুর অনেক কোয়েশ্চেন আমাদের ফেসবুকে আসছে, আর আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমরা ছোট্ট একটা বিরতি যাচ্ছি, দর্শক সাথেই থাকুন। ধন্যবাদ দর্শক, আমরা বিরতির পর ফিরে আসলাম। কথাগুলো আমরা বলছিলাম, ডিসকাশন যেটা হচ্ছিল আজকের এই বিষয়টি, অনেকেই অনেক ধরনের প্রশ্ন করছেন আপনারা ফেসবুকে এবং আমাদের টেলিফোনের মাধ্যমে। এখনো দুজন দর্শক আছেন আমাদের টেলিফোনে। দর্শক কে আছেন, আপনার নাম বলে প্রশ্ন করুন প্লিজ। জি, আসসালামু আলাইকুম। জি জি, আমি বোস্টন থেকে মাহমুদ বলছি। আমি মাহমুদ ভাই। অ্যাসালম। হ্যালো। জি, আপনি প্রশ্ন করুন ভাইয়া। জি, আমি অ্যাসালম বেস গ্রিন কার্ড পাইছি জানুয়ারি 2025। হুম। তো আমি একটু কনফিউজ, আমি কি আমার বাংলাদেশের পাসপোর্টটা ইউজ করে যে কোনো দেশে যাইতে পারবো, নাকি আমাকে রিএন্ট্রি পারমিটটা অ্যাপ্লাই করতে হবে? ওকে, ধন্যবাদ। ঠিক আছে। রঞ্জা, আপনি কি প্রশ্নটা বুঝতে পেরেছেন? হুম। উনি অ্যাসাইলাম উনি, করে, উনি হ্যাঁ। হ্যাঁ, নিকি গ্রিন কার্ড পেয়েছেন। নিকি, জি নিকি একটু ক্লিয়ার, আমার অ্যাকচুয়ালি ব্রেক হয়ে যাচ্ছিল, ওকে, আমি শুনতে পাচ্ছি না আমি voice টা। বলছি সে উনি জানুয়ারি উনি জানতে 21-এ, চাচ্ছেন উনি জি গ্রিন কার্ড পেয়েছেন, উনি জানুয়ারিতে গ্রিন কার্ড ক্রিকেট পেয়েছেন এই বছর জানুয়ারিতে অ্যাসাইলামের মাধ্যমে। এখন উনি জানতে চাচ্ছেন উনি বাংলাদেশের পাসপোর্ট নিয়ে অন্য কোনো দেশে যেতে পারবেন কিনা, এটা উনি জানতে চাচ্ছেন। হ্যাঁ, ডেফিনেটলি স্যার, আপনি এখনো বাংলাদেশি সিটিজেন, তো আপনার ন্যাশনালিটি এখনো বাংলাদেশি, বাট আপনি এখন ইউএস পার্মানেন্ট রেসিডেন্ট। জি তো আপনি বাংলাদেশ ছাড়া কোনো জায়গায় যেতে পারেন। জি, থ্যাংক ইউ। পরবর্তী কলার কি আছেন, নাম বলে প্রশ্ন করুন। রাইট রাইট। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ওয়াহাই থেকে বেলাল বলছিলাম। জি ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল। আমার ওয়াইফ অক্টোবরের দিকে ওনার বাপের জন্য মানে অ্যাপ্লাই করার পর অক্টোবরের একটা আসছে যে মানে ভিসা ফি অ্যান্ড পুলিশ ভেরিফিকেশন গ্রিন কার্ডের জন্য পাই করার জন্য। তো ওগুলো পাই করার পরে তখন কিছুদিন পরে দেখা যায় কাগজপত্র বাংলাদেশ ট্রান্সফার হয়েছে। এরপর দেখা যায় আপনার 90 দিনের ভিতরে মানে ইন্টারভিউর জন্য একটা ডেট পড়বো। তো 90 দিন যাওয়ার পরে এখন দেখাইতেছে 120 দিন, মানে 3 মাস। তো 120 দিন মোটামুটি কালকে চলে গেছে। তো এখন আর কোনো দেখাইতেছে না। আসলে কি সময় লাগবে না কতদিন লাগতে পারে, এই বিষয়ে আমার প্রশ্ন। নিকি, আপনি কি প্রশ্নটা জি। পুরোপুরি বুঝতে হ্যাঁ, পেরেছেন? উনি বলছেন যে ওনার ওয়াইফ
লাস্ট অক্টোবরের দিকে ওনার মা বাবার জন্য অ্যাপ্লাই করেছিলেন। অনেক চিঠি চলে আসছে পুলিশ ভেরিফিকেশনের জন্য, ইন্টারভিউ ডেটও আসবে বলেছে 90 দিনের মধ্যে। 90 দিন পার হয়ে 120 দিন, এরপরে বলেছে 120 দিনে আসবে। 120 দিনও পার হয়ে গেল। আর কতদিন সময় লাগতে পারে ওনার শ্বশুর শাশুড়ির ইন্টারভিউ আসতে আসলে? হ্যাঁ, স্যার এখানে আনফরচুনেটলি কিছু করার নেই। ওয়েট, আমি যেরকম শোতে বললাম, অনেক ব্যাকলগ, আন্ডার স্টাফ নেই। আম, তো ওই জন্য আপনাকে শুধু ধৈর্য রাখতে হবে, আর আমি আপনাকে অ্যাসিওর করছি আপনার মতো জায়গায় অনেকজন আছে। জি, ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরতে হবে, জি। অপেক্ষা করতে হবে। আনফরচুনেটলি। এছাড়া এই মুহূর্তে আর কিছু নয়। এই ফাঁকে আমি একজন ফেসবুক থেকে নিচ্ছি প্রশ্ন। ওনার নাম হচ্ছে মোহাম্মদ মাহবুর রহমান রশিদ সাহেব। আসসালামু আলাইকুম, আই লাভ ইউ অল। মাই কোয়েশ্চেন ইজ দ্যাট হোয়াট ইজ দ্য কারেন্ট রেট অফ অ্যাকসেপ্টেন্স ইন দ্য অ্যাসাইলাম কেসেস? কারেন্ট রেট অফ অ্যাকসেপ্টেন্স এমনি করে কোনো ইউনিফর্ম রেট নেই। ইউজুয়ালি আপনার কান্ট্রির ওপর ডিপেন্ড করে। আপনি যদি ধরুন কোনো একটা ইউক্রেন থেকে বা কোনো একটা জায়গায় যেখানে স্টেবল গভর্নমেন্ট না বা স্টেবিলিটি নেই, সিভিক আনরেস্ট আছে, ওখান থেকে আপনি যদি আসেন তাহলে ইয়োর চান্সেস অফ গেইনিং অ্যাসাইলাম একটু বেড়ে যায়। কিন্তু আপনি যদি একটা জায়গা থেকে আসছেন যেখানে স্টেবল গভর্নমেন্ট, সেখানে প্রোটেকশন আছে লোকেদের জন্য, যেখানে গভর্নমেন্ট অপ্রেস করে না, তাহলে আপনার চান্স একটু কমে যাবে। এবং শুধু কান্ট্রি থেকে না, আপনার জাজের ওপরও ডিপেন্ড করে। ডিফারেন্ট জাজ হ্যাভ ডিফারেন্ট অ্যাপ্রুভাল রেটস। তো আপনি যদি ধরো আপনার জাজের নামটা পেলেন, তো আপনার অ্যাকচুয়ালি জাজকে আপনি গুগল করতে পারেন কি আমার জাজের অ্যাকসেপ্টেন্স রেট কি, ডিনায়াল রেট কি। তো অ্যাজ উইথ এভরিথিং ইন ল, দ্য আনসার ডিপেন্ডস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দর্শক কে আছেন পরে নাম বলে প্রশ্ন করুন। কে আছেন ভাই লাইনে? আপনি নাম বলে প্রশ্ন করুন দর্শক। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার কোয়েশ্চেনটা হচ্ছে অ্যাটর্নি রাঙ্গে বসের কাছে। আমি সাইদুর রহমান ফ্লোরিডা থেকে বলছি। জি, আমি 2021-এ আমার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করি। আমি হাই স্কিল মাইগ্রেশনে আমি গ্রিন কার্ড এখানে পাই। তো আমার ওয়াইফের ডকুমেন্টারি কোয়ালিফাইড হয় 2023 ডিসেম্বরে। এখন পর্যন্ত আমি অনেকগুলো চিঠি পাইছি, তারা ওয়াটিং এ রাখতেছে এবং আমাদের স্টেট গভর্নরকে দিয়ে আমি কয়েকবার এক্সপার্টাইজ করছি, সেটাকেও তারা ডিনাই করছে অনেকবার। তো লাস্ট উইকস আগে আমার শাশুড়ি মারা গেছেন, আমি আমার ওয়াইফ অনেকটা কমার মতো হয়ে গেছে, আমি সেই ডকুমেন্টস দিয়ে আবার এক্সপার্টাইজ করলাম। এমবেসি সেটা অ্যাকসেপ্ট করে ঢাকায় পাঠাইছে, ঢাকা থেকে আমাকে ইমেল পাঠাইছে যে রাইট নাও আমরা এটা অ্যাকসেপ্ট করতে পারতেছি না, কারণ এমবেসি থেকে সকল ইন্টারভিউ ব্লক করা আছে। তো এখন যেটা এমবেসি অ্যাকসেপ্ট করলো, ঢাকা সেটা ডিনাই করলো। এখন আমাকে কি করার? আর এই মুহূর্তে আসলে আমার ফ্যামিলি এবং আমার বাচ্চার মেন্টালি অবস্থা খুবই খারাপ। এদিকে আমিও অনেকটা সিক হয়ে গেছি মেন্টালি। আমার ডক্টরের ডকুমেন্টস আমি সাবমিট করছি, তারা কোনো কিছুকেই কেয়ার করতেছে না। আর ভাই একটা প্রশ্ন, আপনি কি গ্রিন কার্ড হোল্ডার নাকি সিটিজেন? হ্যাঁ, আমি গ্রিন কার্ড হোল্ডার এবং আমি সিটিজেনের জন্য অক্টোবরে 7 তারিখে অ্যাপ্লাই করছি। সেটা কিছুদিন পরে আমাকে অনলি 2 উইকস সিস্টেমে দেখাইছিল, তারপরে আবার সেটা ব্যাক চলে যায় 2 মাস পরে, আবার সেটা কিউতে এসে আবার দেখাচ্ছিল 2 উইকস। এবং যখন ট্রাম্প ক্ষমতায় নিল তার পরের উইকে আবার আমি চেক করে দেখি যে আবার 4 মাস সে ব্যাকে চলে গেছে। ওকে, বেসিক্যালি হি ইজ রাইট নাও অন মানে হ্যাঁ, সে এখন উনি উনি আর এখন রঞ্জা, গ্রিন কার্ড হ্যাঁ হোল্ডার। আমি বলি অ্যাটর্নি রঞ্জা, উনি গ্রিন কার্ড হোল্ডার। উনি 2021-এ ওনার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করেছেন এবং 23-র দিকে 2023-তে ডকুমেন্টারি কোয়ালিফাইড। 22 আর তারপর 22-তে ডকুমেন্টারি কোয়ালিফাইড, 2022-তে ডকুমেন্টারি কোয়ালিফাইড। তারপর মেইন কথা হচ্ছে উনি এখন পর্যন্ত ওনার ওয়াইফ ইন্টারভিউ পাচ্ছে না। এর মধ্যে ওয়াইফের একজন প্যারেন্ট মারা গেছেন,
এবং ওনার ওয়াইফ আসলে খুব অসুস্থ হয়ে পড়ছেন, সেই জন্য উনি বিভিন্ন রকমের ডক্টরেট নোট দিয়ে এক্সপেডাইট করার চেষ্টা করেছেন। এনবিসি থেকে বলেছে এক্সপেডাইট করবে, কিন্তু ঢাকা এমবিসি থেকে ওরা বলছে যে এখন ইন্টারভিউ দেওয়া সম্ভব না। তো এটা উনি জানতে চাচ্ছেন আর যেহেতু কত এটা ব্লক সময় করে লাগতে রাখছে পারে, ওরা, স্টপ ব্লক করে করে রাখছে রেখেছে ইন্টারভিউ ডেট। তো উনি এখনো আহ, সিটিজেন হননি, সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করেছেন। তো উনি আসলে এটাই জানতে চাচ্ছেন কখন ওনার ওয়াইফ আসতে পারবেন। আনফর্চুনেটলি স্যার এখন অনেক আমি দেখছি এটা আপনার ভীষণ কমন, ইন্টারভিউ পাওয়া যাচ্ছে না বাংলাদেশে। স্পেশালি আমি দেখছি মেবি বিকজ অফ দ্য পলিটিক্যাল সিচুয়েশন বাংলাদেশে এখন যা চলছে, আমি শুনছি এখন স্টার্ট হয়েছে একটু স্টেবল হওয়া, বাট ডিফারেন্ট সোর্স ডিফারেন্ট জিনিস বলছে। গ্রাউন্ড সিচুয়েশন হয়তো একটু কেওটিক বাংলাদেশে, ওই জন্য ওদের ইন্টারভিউ পাওয়া যাচ্ছে না। ইনফ্যাক্ট আমি যেরকম আগে বললাম, আপনার মতো পজিশনে অনেক বাঙালি জন আছে। ইনফ্যাক্ট আমি অনেক অন্য বাঙালিদের চিনি, আমাদের বাঙালি ক্লায়েন্ট যারা ভীষণ অস্থির হয়ে গেছে কি ইন্টারভিউ আসছে না, অনেক দিন ধরে আমাদের ওয়েট করাচ্ছে। আর আপনি ওনাদের যা বলি আমি আপনাদেরও সেটাই বলছি, আপনি প্লিজ ধৈর্য রাখুন। আপনার যদি আপনাকে যদি ওরা রেগুলার আপডেট মানে লেটার পাঠাচ্ছে, তার মানে আপনার অ্যাপ্লিকেশনটা ওদের চোখে আছে। ধন্যবাদ। পরবর্তী কলার কে আছেন, নাম বলে প্রশ্ন করুন। আসসালামাইকুম, ওয়ালাইকুম সালাম। আমার নাম মোহাম্মদ আলমগীর হোসেন। জি, আমার একটা প্রশ্ন হলো যে আমার ছেলে আমার জন্য 2024 সালের জানুয়ারিতে অ্যাপ্লাই করছে। আপনার প্রোগ্রামটা হয়েছিল PIP। এটা একটা মানে ডিফেন্স, যারা মিলিটারিতে চাকরি করে তার পিতা মাতার জন্য তারা একটা স্পেশাল প্রোগ্রাম আছে তাদের জন্য। তো ওইটাই আমার ছেলে করছে, করার পরে আমি সেপ্টেম্বরের 24 তারিখে আমার একটা বায়োমেট্রিক হয়ে গেছে। তারপর আমার কাছে আরেকটা চিঠি আসছে ইন্টারভিউর জন্য। সেই চিঠিটা হচ্ছে এই গত 13 তারিখে ফেব্রুয়ারি আমার একটা ইন্টারভিউ হয়েছে। ইন্টারভিউ মতন ওইখান থেকে আর আমাকে হাতের মানে আঙ্গুলের ছাপ নিছে আর 2 কপি পাসপোর্ট সাইজ ছবি নিছে, কিন্তু ওরা আমাকে কোনো কিছু ভালো মন্দ কোনো অ্যান্সার আর দেয় নাই। কে শুধু হাতের ছাপ আর 2 কপি ফটোকপি এই নিয়ে নিচ্ছে। তা এটা যে কি মিন করে সেটা আমি জানতে চাইছি। কোনো ওরা সঠিক কোন আমাকে হা বা না বা ট্রু বা ডিনাই এই ধরনের কোনো কিছুই অ্যান্সার আমাকে দেয় নাই। জি, ধন্যবাদ। নিকি, হ্যাঁ। আপনি বুঝতে পেরেছেন? আমি একটু বলবো, হ্যাঁ, আপনাকে হ্যাঁ। help করবো? একটু ভাই আপনার কাছে আরেকটা প্রশ্ন, আপনি কিভাবে এসেছিলেন না, এই দেশে? উনি লাইনে নাই। নাই, ওনার আচ্ছা ছেলে উনি বোধহয় প্রশ্ন মিলিটারি, করেছেন, ওনার উনি ছেলে বোধহয় প্রশ্ন মিলিটারি করেছেন। সার্ভিসে। হ্যাঁ, ওনার ছেলে মিলিটারিতে আছে। ছেলে অ্যাপ্লাই করেছে ওনার জন্য 2024 এর জানুয়ারিতে। তারপর সেপ্টেম্বরের দিকে ওনার একটা ইন্টারভিউ হয়, আবার বায়োমেট্রিক্সও হয়, তারপর ওনার ছবিও রেখে দিয়েছে ফেব্রুয়ারি তো 13-এ, কতদিন এই গত ফেব্রুয়ারি 13-এ। ফেব্রুয়ারি 13-এ। তো ওনার প্রশ্ন কখন ওনার হতে পারে। তো উনি আসলে আমি জানতে চাচ্ছিলাম উনি এই কিভাবে ফেব্রুয়ারি আসছেন 13 এই দেশে, জি, উনি সেটা জানা জানতে দরকার। চাচ্ছে উনি হা না কিছু বলে নাই, শুধু ওনার 2 কপি ছবি, ওনার এগুলো বায়োমেট্রিক এগুলো সব রেখে ওনার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে ওরা বলেছে, কিন্তু ওনাকে কোনো কিছুই বলে নাই, পজিটিভ নেগেটিভ হা না কিছু বলে নাই। সেটাই জানতে চাচ্ছে উনি, ওনার কি তো হতে পারে। এই ফেব্রুয়ারি 13-তে ওদের ওনার জি, জি, এসছে। জি। ও তাহলে স্যার ওয়েট করুন, আপনার প্রবলেম হওয়া উচিত না। ইউজুয়ালি প্যারেন্ট চাইল্ড গ্রিন কার্ডে ইস্যু হয় না, আনলেস দে সাসপেক্ট কি আপনি মিথ্যে কথা বলে এটা অ্যাকচুয়ালি আপনার বাচ্চা না, যাই হোক। কিন্তু এখনই আপনার যখন এসছে ডকুমেন্টেশন, আপনাকে কন্ট্যাক্টে আছে এত রিসেন্টলি, আপনি চিন্তা করুন না। আপনার ছেলে মিলিটারিতে ছিল, তো ওই এক্সেপশনটা ইউজ করা যায় আপনি যদি মানে বর্ডার ক্রস করে এসছেন। ধন্যবাদ। দুজনকে অনেক ধন্যবাদ, টনি রাঞ্জা এবং নিকি। আজকে অনেক প্রশ্ন উত্তর দিতে পারিনি আমরা ফেসবুকে। নিকি, আপনাকে আমি ফেসবুকে লিঙ্কটা দিয়ে দিব, আপনি আমাদের দর্শকদের উত্তরগুলো দিয়ে দিবেন দুজনে মিলে। আমি আপনাকে লিঙ্কটা দিয়ে দিব। দর্শক যাদের আপনি প্রশ্ন নিতে পারেন ফেসবুকে, আমি অত্যন্ত দুঃখিত, প্রচন্ড কল আসছিল আমাদের আজকে, দেখছেন আপনারা। তো সবাই ভালো থাকুন, শুধু এই ছিল আজকে আমাদের আয়োজন। দর্শক আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকেই বিদায় নিচ্ছি।
টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।